এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ যুক্ত যে কাউন্সিলর তাকে গ্রেপ্তার করতে হবে। নমস্কার, হাওদা অল্টারনেটিভ মিডিয়াতে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস মুখার্জি, যে বাঘাযতীন বিদ্যাসাগর কলোনি 99 ওয়ার্ড, সেখানের তিনি কাউন্সিলর ছিলেন 2015 থেকে 20 সাল পর্যন্ত। এখন যখন বিভিন্ন অভিযোগ উঠছে যে এই যে ফ্ল্যাট বাড়িটি মানে হেলে পড়েছে এবং সেটি ভাঙার কাজ চলছে, তার দায় কে নেবে? এই যে ফ্ল্যাট বাড়িটি তাহলে ভুলভাবে নির্মাণ নিশ্চয়ই হয়েছিল, নাহলে এইভাবে কেন ভেঙে পড়লো? এবং চারতলার অনুমতিও ছিল না, এমন একাধিক অভিযোগ, নাকি জলাজমি বুঝিয়ে সেই বাড়ি তৈরি হয়েছিল। তো ইতিমধ্যে মেয়র বলছেন যে বাম আমলের পাপ তারা প্রায়শ্চিত্ত করছেন। আমরা সেখানকার যে বর্তমান কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছি, তিনিও বলছেন যে বাম আমলে এগুলো হয়েছে। তো আপনি ছিলেন সেখানকার কাউন্সিলর, কি বলবেন? নমস্কার। যে ঘটনা ঘটেছে, মূর্খের মতো সমস্ত কথাবার্তা বলছে এখন দায় এড়াবার জন্য। একটু ইতিহাসটা বললে পরে আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হবে। যে বাড়িটা 347 ডি বিদ্যাসাগর কলোনি, এই বাড়িটা নির্মাণ শুরু হয়েছে 2012 সালে এবং এটা হ্যান্ডওভার হয়েছে, বাসিন্দাদের জিজ্ঞেস করলেই বলবেন, 2014 সালে। এবং 2012 থেকে 14 এই যে পিরিয়ডটা, আপনারা বুঝতেই পারছেন যে সেই সময় রাজ্যে বামফ্রন্ট সরকার নেই, সেই সময় রাজ্যে তৃণমূলের সরকার 2011 সালের পর থেকে। এবং 2010 থেকে 2015 এখন যিনি কাউন্সিলর ওই অঞ্চলে আছেন 99 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের, তিনি তখন কাউন্সিলর ছিলেন 2010 থেকে 15। আরেকটা ইনফরমেশন আপনাকে দেই, সেটা হচ্ছে যে এই অঞ্চলটা বামপন্থী অঞ্চল। যাদবপুর অঞ্চলটাই, যাদবপুর টালিগঞ্জ বেলটাই বামপন্থী অঞ্চল। উদ্বাস্তু আন্দোলনের মধ্য দিয়ে বামপন্থীরা এখানে তাদের সমর্থনের ভিত্তি তৈরি করেছিল। 99 নম্বর ওয়ার্ড যেটা দেখছেন, বিদ্যাসাগর কলোনি, বাঘাযতীনের একটা অংশ, রামগড়ে একটা অংশ, শ্রী কলোনি, এই অঞ্চলটা পুরোটাই হচ্ছে জবরদখল কলোনি। অর্থাৎ বাংলা দেশ ভাগের পর বাংলার ওপার থেকে যারা এপারে চলে এসেছিলেন, যে নাগরিকেরা, তারা দুভাবে তাদের সেটেলমেন্ট হয়েছিল। একটা হচ্ছে সরকার তাদের গভর্নমেন্ট প্লট বিভিন্ন জায়গায় দিয়েছিল, সেটা ডেভেলপ করে দিয়েছিল। আর বহু মানুষ, তার চেয়ে বেশি মানুষ, যারা সে সময় প্রাণ বাঁচাবার জন্য এই যে খানা খন্দ জলা যে জমিগুলো, যে অনুর্বর পরিত্যক্ত জমিগুলো সমস্ত অঞ্চলে ছিল, কলকাতার যে উপকণ্ঠে, তখন তো কলকাতার উপকণ্ঠ, সেই উপকণ্ঠে জল জমা এই সমস্ত জায়গায় তারা বাসা বাঁধে এবং সেখানে তারা টালির চাল, ক্যাচার ঘরের বেড়া, বেড়ার ঘর, দরমার ঘর, এই নিয়ে তারা বসবাস শুরু করে। এবং তারপর থেকে 52 সাল, 53 সাল, 54 সাল, এই সময় জুড়ে পরবর্তীকালে দীর্ঘ সময় বামপন্থীদের নেতৃত্বে, মূলত ওই অঞ্চলগুলোতে আরএসপির নেতৃত্বে, আপনার বাঘাযতীন, বিদ্যাসাগর, আরএসপির নেতৃত্বে এবং অন্যত্র বামফ্রন্টে অন্যান্য দলের নেতৃত্ব, তখনও পর্যন্ত তো সিপিআইএম হয়নি, সিপিআই কমিউনিস্ট পার্টি, এই নেতৃত্বে, অর্থাৎ মূলত বামেদের নেতৃত্বে উদ্বাস্তু আন্দোলনগুলো গড়ে ওঠে। মানুষের জীবন জীবিকার যে উন্নতির কাজ, উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজ এগিয়ে চলে। এই করতে করতে যখন মানুষ মোটামুটি একটুখানি তার সঙ্গতি ফিরে পেল, ওই অঞ্চলে যে স্কুল দেখছেন, ওই স্থলে বাজার দেখছেন, রাস্তাঘাট সব কিন্তু বামপন্থীদের নেতৃত্বেই গড়ে ওঠা। তখন তারা ওই ছোট ছোট যে জমি, 1 কাঠারও কম, 1.5 কাঠা, এই সমস্ত জমিতে তারা পাকা বাড়ি তারা তৈরি করলো। তখন এই প্রশ্ন তো আসেনি যে একদম জলা জমি, খানাখন্দময় জমি, পুকুর না, খানাখন্দময় জমি, জলা জমি, সেই জমিতে তারা ভরাট করে নিয়ে সেই সময়, এটা 50 দশক, 60-এর দশক, 70-র দশক, এই সময় জুড়ে চলছে। প্রথমত যখন সংগতি বাড়ল, তারা একটা কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হওয়ার পর যখন সংসার বাড়ার সঙ্গে সঙ্গে তাদের একটু জায়গা তো বাড়লো না, ফলে উচ্চতায় বাড়াতে যে তারা 2 তলা করলো, তারা 3 তলা করলো, এক বাড়িতে 3টে সংসার করলো। এই ঘটনাগুলো ঘটেছে 1969 সাল। এই অঞ্চলটা কলকাতা পুরসভার সঙ্গে যুক্ত হয়, তার আগে ছিল টালি মিউনিসিপ্যালিটি। 1969 সালে তখন কর্পোরেশনের সঙ্গে যুক্ত হলে পরেও আদতে তার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটা নগরের পরিকাঠামো ছিল না। তখন ছিলেন আরএসপি রমেশ সরকার,
তিনি ছিলেন কাউন্সিলর। পরবর্তীকালে জানেন যুক্তফ্রন্ট সরকার সেই সময় রাজ্যে রয়েছে এবং পরবর্তীকালে যুক্তফ্রন্টকে ভেঙে দেওয়া হয়, রাষ্ট্রপতির শাসন হয় এবং তারপর ৭৭ সাল পর্যন্ত এই রাজ্যে বামপন্থীদের সেইভাবে গড়ে ওঠার জায়গা সুযোগ ছিল না। ৭৭ সালে রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারা যেমন সমস্ত নগরের উন্নয়নের ক্ষেত্রে, গ্রামের উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্যে নগর মিউনিসিপ্যালিটিগুলোকে যেগুলো বড় হয়েছে সেগুলোকে কর্পোরেশন উন্নতি করা, এই কাজগুলো শুরু করে এবং কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট ১৯৮০ এটা তৈরি হয় এবং কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট ১৯৮০-র ভিত্তিতে প্রথম নির্বাচন হলো ১৯৮৫ সালে। ১৯৮৫ সাল থেকে ১৯৮৫ থেকে ৯০ থেকে ৯৫ থেকে ২০০০ ওখানে আরএসপির কাউন্সিলর ছিল বিশ্বানন্দ দাশগুপ্ত। কেউ কখনো বলতে পারেনি যে এক পয়সা তিনি কারোর কাছ থেকে নিয়েছেন, বরং মানুষের উন্নয়নের সঙ্গে তারা থেকেছেন। ২০০০ সালের, আপনারা জানেন ২০০০ সালে নির্বাচনে ওই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নির্মল দাস তিনি জয়ী হন। নির্মল দাস জয়ী হওয়ার পর তখন মেয়র হচ্ছেন কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য ২০০০ থেকে ২০০৫ এবং এই শহরে তখন বামফ্রন্টের যে কর্পোরেশনের নেতৃত্বে, বামফ্রন্ট কর্পোরেশনের নেতৃত্ব এই সময় তাদের যে এমআইসি মিটিং, ওরা রেকর্ড দেখলেই বুঝবে, ও তো রেকর্ড দেখে না, দেখলে বুঝবে যে এমআইসি মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে কলোনি অঞ্চলে ছোট ছোট জমিতে এই যে মানুষ, কলোনির মানুষেরা যারা উদ্বাস্তু হয়ে এখানে এসেছিল তাদের বসবাসের জন্যে যে বাড়িগুলোতে তারা নির্মিত করেছে ১, ২ এবং ৩ তলা পর্যন্ত, সেগুলোকে অ্যাজ ইট ওয়ার ইট বেসিসে সেগুলোকে রেগুলারাইজ বলে স্বীকৃতি দেওয়া হলো। ২০০০ নির্মলবাবু সম্পর্কে ওই অভিযোগ কেউ করেনি যে নির্মলবাবু টাকার বিনিময়ে ডেভেলপ করবার জন্য ডেভেলপারদের কাছে যথেচ্ছ নির্মাণের কোনো অনুমতি দিয়েছিলেন, অভিযোগ মেলেনি। ২০০৫-১০ সালে ওই আসনটি আবার মহিলা আসন হয় এবং সেই সময় আজকে যিনি কাউন্সিলর, আমি নাম নিতে আমার খুব খারাপ লাগছে, তিনি ওখানে নির্বাচিত হন ২০১০ সালে এবং ২০১০ সালে নির্বাচিত হওয়ার পর ১১ সাল যখন এলো, ১১ সালে রাজ্যের বামফ্রন্ট সরকার থাকলো না, ফলে রাজ্যে তখন তৃণমূলের সরকার এবং ওখানে তো হচ্ছে তৃণমূলের কাউন্সিলর। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে তাদের যে আদর্শ, সেই আদর্শ প্রয়োগের কাজ শুরু হলো, অর্থাৎ কলোনি অঞ্চলের, উদ্বাস্তু অঞ্চলের যে ছোট ছোট জমিগুলোতে উদ্বাস্তুদের বসবাসের জন্য যে জমিগুলোকে ৩ তলা পর্যন্ত বাড়ি করার অনুমতি দেওয়া হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তারা ডেভেলপারদের কাছে ব্যবসায়িক ভিত্তিতে ৩ তলাকে ছাড়িয়ে ৪ তলা, ৫ তলা, আপনারা জানেন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদের জিজ্ঞেস করলে তারা বলবে যে ৩ তলার পর্যন্ত যে কনস্ট্রাকশনের যে পদ্ধতি আর ৪ তলার যে পদ্ধতি একদম আলাদা। তার সয়েল টেস্টিং করতে হয়, ভেঙে পড়েছে সেটি তো টেস্টিং করতে হয়, জলা জমিতেও বাড়ি করা যায় যদি সেইভাবে উপযুক্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করা যায়। তার কংক্রিটের যে নিচের অংশটাকে সয়েল টেস্ট করে কীভাবে কী করতে হবে, এগুলো সয়েল টেস্ট হয়নি। ২০১০ সালের থেকে ১১ সালের পর থেকে, অ্যাকচুয়ালি ১০ নয়, ২০১০-এ আজকে যিনি কাউন্সিলর, আমি নামটা বলছি না, তিনি ওখানে কাউন্সিলর তখন, এবং ১১ সালে যখন রাজ্যে ওই তৃণমূলের সরকার ব্যবসায়িক ভিত্তিতে এই কলোনি জমিগুলোতে তারা ডেভেলপারদের মাধ্যমে এবং সিন্ডিকেট চক্রের মাধ্যমে তারা নির্মাণের কাজ শুরু করে। মাটি কাটলেই টাকা, তলা অনুযায়ী তোলা চল ছিল এই অঞ্চলে এবং লোকের মুখে মুখে কতগুলো ফিরত। ২০১৫ সালে যখন নির্বাচন, সেই নির্বাচনে মানুষের কাছে তাদের এত সুনাম হয়ে গিয়েছিল এই তোলাবাজ হিসাবে যে উনি সাহস পাননি ওই নির্বাচনে ওইখানে কেন্দ্র থেকে দাঁড়াতে। ওকে নিয়ে সরিয়ে নিয়ে যায় ৯৭ নম্বর ওয়ার্ডে। উনি তো যদি ভালো কাজ করে থাকেন আবার তো ফেস করতে পারতেন, কর্পোরেশনে দাঁড়ালেন যখন, কিন্তু তিনি দাঁড়াতে সাহস পেলেন না, তৃণমূল কংগ্রেস তাকে দাঁড়াতে সাহস করলো না, তিনি ৯৭ নম্বর ওয়ার্ডে চলে গেলেন। সেই সময় ৯৬ নম্বর ওয়ার্ডের যে জয়ী প্রার্থী ছিলেন গোপাদে, তাকে এনে দাঁড় করানো হয় এবং সেই সময় এত অন্যায় তিনি করেছিলেন, এই যে ভদ্রমহিলার কথা বলছি, যিনি এখন কাউন্সিলর, যিনি ২০১০-১৫, তার দলের নেতা নির্মল দাস, তখন তিনি ওখানকার তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি চাননি যে ওই সিটে বা অন্যত্র এই ভদ্রমহিলা দাঁড়ান।
তিনি নিজে দাঁড়িয়ে পড়লেন, নির্দল হয়ে দাঁড়িয়ে পড়লেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এবং 2005 থেকে 2010 পর্যন্ত যিনি অঞ্চলের কাউন্সিলর ছিলেন, যার বিরুদ্ধে মানুষ এই ধরনের অভিযোগ কখনো করতে পারেনি, তিনি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি নির্বাচনে দাঁড়িয়ে পড়েছিলেন নির্দল হিসাবে। আপনারা প্রতিবাদ করেননি কেন? বলতে বলি চেষ্টা করি। 2005 সাল 15 সালে যখন নির্বাচন হয়, এই নির্বাচনের সময় মানুষের কাছে ইস্যু ছিল এইটা যে আপনারা পারবেন তো এই ধরনের যে বেনিয়মে এই যে প্রমোটার রাজ এটাকে বন্ধ করতে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম বামপন্থীরা যে আমরা কোনো টাকার কাছে, কোনো ভয়ের কাছে আমরা মাথা নত করবো না। আমরা 3 তলা বেশি 4 তলা বেআইনি নির্মাণ আমরা করতে দেবো না। এবং আপনি খোঁজ নিয়ে দেখুন, অঞ্চলে 2015 থেকে 2020 কেন 21, আমি 1 বছর কোঅর্ডিনেটর ছিলাম, ওখানে কোনো বেআইনি 4 তলা করতে দেয়নি। এমনকি তৃণমূলের যারা ছিলেন, যারা সমস্ত প্রমোটাররা ছিল, তারা যেটা করার চেষ্টা করছে জোর করে, কারণ তাদের সরকার ওই যে বাড়িটা ভেঙে পড়েছে, খোঁজ দিয়ে দেখবেন তার পেছনেই একটা বাড়ি এখনও 4 তলাটা ঢালাই করতে পারেনি, ভেঙে দিয়েছিলাম। আই ব্লকের মোড়ে তৃণমূলের প্রমোটার, তিনি 4 তলা জোর করে করবেন লিফট দিয়ে, ভেঙে দিয়েছিলাম। আমরা সেই সাহস দেখিয়েছিলাম। আমাদের ভয় দেখানো হয়েছিল, আমাদের প্রলোভন দেখানো হয়েছিল। কোনো ভয় এবং প্রলোভনের কাছে আমরা মাথা নত করিনি। বর্তমান কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়, যিনি 2010 থেকে 15 সালও ছিলেন কাউন্সিলর, তিনি কিও একই কথা বলছেন যে আমিও 3 তলার বেশি করতে দেই। 10 থেকে 15 উনি ছিলেন, উনি বলুন 10 থেকে 15 উনি ছিলেন। এই 10 থেকে 15 নির্মল দাসের সময় এগুলো হয়নি। 10 থেকে 15 এই যার 4 তলা দেখছেন বেআইনি নির্মাণ, সব তার সময় হয়েছে। তখন কেন করতে দিলেন? কিভাবে হলো সেগুলো? 10 থেকে 15 এই বাড়ি 2012 সালে তৈরি হওয়া, 14 সালে হ্যান্ড ওভার, আরও বাড়িগুলো দেখবেন সব 10 থেকে 15। তার আগে কিন্তু নয়। তার আগে 3 তলা, আমি বললাম 2005 থেকে 10 লেফট ফ্রন্টের বোর্ড এমআইসি ডিসিশন যে অ্যাজ ইট ওয়ার ইজ বেসিস 3 তলা পর্যন্ত অধিবাসীদের বাসস্থান। ব্যবসার ভিত্তিতে ডেভেলপারদের সঙ্গে যোগসাজশ করে টাকার বিনিময় এই সময়কালেই হয়। আর এখন কেন দিলেন না? আমি বিরোধী দলের লোক হলে পরে আমি বলবো, আমি যা শুনেছি যে এখন যিনি অঞ্চলের বিধায়ক আছেন, সেই বিধায়ক তিনি, তার ওয়ার্ড ছিল 96 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডেও তিনি এটাকে, আমি যে পিরিয়ডে 99 কাউন্সিলর, তিনি সেই পিরিয়ডে 96 কাউন্সিলর, এমআইসিও বটে, এখন বিধায়ক, তিনি করতে দেননি 3 তলা। তার সম্পর্কে অন্য অভিযোগ যা আছে, তৃণমূলের সম্পর্কে যে অভিযোগ থাকে, কিন্তু এইটা করতে দেননি। এবং যা শুনেছি আমি এটা, যে তিনি বাধা দিয়েছেন যে যা হয়ে আছে এটাকে ভাঙা যাবে না। মানুষের যে অভিশাপ, সে অভিশাপ এসে পড়বে। ফলে উনি চাইলেও, উনি নির্বাচনের সময় উনি যে নির্বাচিত হলেন 2000 ওটা মহিলা সিট হওয়ার পর আবার দাঁড়ালেন এবং নির্বাচন হলেন, এবং লুটের মধ্যে দিয়ে, ভোট লুটের মধ্যে দিয়ে তাকে ভোট লুটে সহায়তা করেছিল যেই সমস্ত ডেভেলপাররা যারা 4 তলা বাঁধবে বলে 3 তলার পরে অপেক্ষা করছিল, তাদের জন্য প্রতিশ্রুতি দিয়ে তিনি এসেছিলেন 4 তলা করতে দেবো। এখন একথা বললে হবে? ওটা মলয়বাবুকে জিজ্ঞেস করুন, দেববাবুকে জিজ্ঞেস করুন কেন হচ্ছে না। তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব মালদা দেখছেন, তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্যানিং দেখছেন, তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এই অঞ্চলেও আছে। ফলে আমি এই প্রসঙ্গের মধ্যে যাব না, কিন্তু প্রসঙ্গ হচ্ছে এইটা যে আজকে আপনার সমস্ত ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, রেশন, সমস্ত ক্ষেত্রে মাথাগুলো সমস্ত জড়িয়ে আছে দুর্নীতির সঙ্গে। এই রাজ্যে এটা আজকে বাচ্চা ছেলেও জানে যে এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। যত দুর্নীতি, এই রাজনৈতিক প্রশ্রয়, প্রশাসন, অভয় মামলা দেখলেন, অভয়ের ক্ষেত্রে দেখলেন যে একটা তরুণী শিক্ষার্থী চিকিৎসককে মেরে ফেলার পর প্রমাণ লোড কীভাবে করে দিল, টোটাল প্রশাসন তার সঙ্গে যুক্ত। আর তাদের সঙ্গে আরেকটা সুযোগ তারা পেয়েছে যে কেন্দ্রে যে সরকারটা আছে, তাদের দলের লোকেরা এখানে ওইসব লাফালাফি চাপাচাপি যা করার করছে, কিন্তু পুরো সেদিকে তারা চলছে। সমস্ত মামলাগুলোর ক্ষেত্রে, সমস্ত ইনভেস্টিগেশনগুলোর ক্ষেত্রে মানুষ বুঝতে পারছে, অভয় মামলার ক্ষেত্রে মানুষ বুঝতে পারছে যে একটা একার লোক নয়, আরও কোনো চক্রান্ত, বড় চক্রান্ত তারা যুক্ত, কিন্তু প্রমাণ লোপ হয়ে গেছে আর সিবিআই সেটাকে করতে পারল না। এখানেও তাই। আমি তদন্ত চাইছি, তদন্ত করুন, কখন হয়েছে এটা, কীভাবে হয়েছে এটা,
তদন্ত করলে বেরিয়ে যাবে। তারপরেও তৃণমূলের এটাই দাবি যে মানুষ উন্নয়নের জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে। উন্নয়ন কাকে বলে? শঙ্খ ঘোষের কথা, কবিতা। উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়, আর আপনাদের উন্নয়নের যিনি বড় প্রতিভু বীরভূমের যে ভদ্রলোক, জেল থেকে নামটা বলছি না, জেল থেকে ছাড়া পেয়ে এসছেন, তিনি বলেছেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে। তৃণমূলের উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে থাকে। যে উন্নয়ন শিক্ষকদের রাস্তায় বসিয়ে রাখে, যে উন্নয়ন মানুষকে পশু থেকে মৃত্যু ঘটায়, যে উন্নয়ন স্কুলগুলোকে তুলে দেয়, যে উন্নয়ন বেকারত্ব বাড়িয়ে দেয়, যে উন্নয়ন কর্পোরেশনেরই প্রায় 30,000 পদে কোনো স্থায়ী কর্মী নেই, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সমস্ত কিছু দিয়ে হয়ে গেছে। এই উন্নয়ন চলছে লুটের এবং দুর্বৃত্তায়ন, দুর্নীতি, তার যে রাজত্ব, সে রাজত্ব চলছে। আজ এই কথা বললে আজকে হবে না। আমরা বামপন্থীরা ওই অঞ্চলে গত পরশু আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি, আমরা মিছিল করেছি, আমরা নির্দিষ্টভাবে দাবি করছি যে এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ যুক্ত যে কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করতে হবে এই ঘটনার দায়ে, এবং তাকে অপসারণ করতে হবে। বামেদের উপর দোষ দিয়ে কি দায় সেরে ফেলতে চাইছেন মেয়র, কাউন্সিলররা? কি মনে করছেন? না, বামেদের উপর দায় সেরে ফেলবেন কি? ওরা তো বুঝতেই পারছে, ওরা এখন যা হচ্ছে সবই নাকি বলে তো দেখবেন যে বামফ্রন্টের আমলে হয়েছে। তো আমাদের নেতারা তো সবসময় বলেছেন যে তা যদি হয়, এতগুলো বছর তো হয়ে গেল, কমিশন করনি কেন, অ্যালাউ করলে কেন? কাউকে ফাঁসিতে ঝোলাও, জেলে ঢোকাও। বামপন্থীরা কেউ জেলে ঢুকলো আপনাদের নেতারা, আপনাদের মন্ত্রীরা। বামপন্থী কেউ জেলে ঢোকেনি। দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন যার মূল আদর্শ, ওই যে বললাম, মাটি খুললে টাকা আর তলা অনুযায়ী তোলা, এই যাদের আদর্শ, তাদের কাছে আপনি এর বেশি কি আশা করবেন? তারা মিথ্যা কথাগুলো বলবে মানুষের কাছে, বলে তা বাঁচবে। এলাকার মানুষের কাছে যান, আমার কাছে না এসে, ওই কাউন্সিলের কাছে না যেয়ে মানুষের সে কথা বলুন। যে মানুষগুলো আশেপাশে রয়েছে, যারা বাড়িগুলো হারালো, কোথায় যাবে তারা? 1 মাস আগে নাকি তাদের দিয়েছে। আচ্ছা বলুন তো, এই কথাটা উত্তর দিন। যে বাড়িটা হেলে পড়েছে, 1 মাস আগে ওই বাড়ির লোকগুলোকে তাদের শিফট করেছে, বেআইনি বাইরের কোনো সংস্থাকে দিয়ে সে লিফটিংয়ের ব্যবস্থা হচ্ছে, কর্পোরেশন জানবে না? কর্পোরেশনে আরে আপনাকে জানাবে কি? তাহলে এরপরে বলবে চোর যেখানে চুরি করতে আসছে এটা আমাদের জানায়নি, ডাকাত যেখানে ডাকাতি করতে এসছে আমাদের কিছু জানায়নি, রাস্তায় যে এই তৃণমূলের লোক তৃণমূলকে গুলি করছে আমাদের পুলিশকে জানায়নি। এটা তো কাজ যে কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্টের লোকেরা, তারা অঞ্চলে কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে সেটাকে করা, বিপজ্জনক বাড়ি হলে তার নোটিশ দেওয়া। আর কাউন্সিলরের কাজটা কি? জনপ্রতিনিধি। কাউন্সিলর মানে তো সে হচ্ছে প্রশাসনের সঙ্গে ওই যে অঞ্চলের যে মানুষ, নাগরিক, তাদের যোগসূত্র, তিনি জানবেন না। আর একথা বিশ্বাসযোগ্য, যারা নিজেরাই বলে যে তাদের অনুমতি ছাড়া, অনুপ্রেরণা ছাড়া মানে গাছের পাতাও নড়ে না, আর সেখানে 1 মাস ধরে একটা হেলে পড়া বাড়িকে অনুমতি ব্যতি রেখে লিফটিং করার চেষ্টা হচ্ছে। কত টাকার লেনদেন হয়েছে তদন্ত করুন, কত টাকার লেনদেন হয়েছে তদন্ত করুন। আমাদের এখন দাবি হচ্ছে যে ওই যে লোকগুলো যারা ঘর হারা হয়েছে, তাদের তো কোনো দোষ ছিল না, তাদেরকে যাতে তাদের পুনর্বাসন হয় দ্রুত, সেই পুনর্বাসনের, কারণ জীবনের সঞ্চিত টাকা, সামান্য মানুষ, এরা কেউ বড় লোক নয়, সবই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের যাতে একটা ভরসা পায়। মেয়র সেটা বলুন, মেয়র বামেদের ঘাটে দোষ দেওয়া হবে না। আরে মেয়র যে ঘাটের নিচে 17ই মার্চ এই বছরেই, গত বছরে যে ঘটনা ঘটে যাওয়ার পর মেয়র কাউন্সিলরকে দোষ দেননি, ওখানে বামেদের দোষ দিয়েছেন। যারা করেছেন তারা মেয়র ঘনিষ্ঠ। তারপরে মেয়র যে বড় বড় কথাগুলো বলেছিলেন যে আমরা এরপরে আর এগুলো করতে দেবো না। আপনি কি জানেন? আপনি যদি চান আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দিতে পারি। তার পরবর্তীকালে লোকসভা নির্বাচনের প্রাককালে ওই অঞ্চলেই শ্রীকলোনির যুবসংঘ মাঠে মুখ্যমন্ত্রী সহায়ক মিটিং করেছিলেন, সেই ভিডিও আপনাকে দেবো, আমি দেখেছি কিনা যাই না। মুখ্যমন্ত্রী বলছেন যে এই সমস্ত কলোনি অঞ্চলে এই নির্মাণ, গরিব মানুষ, তাদের নির্মাণের ক্ষেত্রে আমি শুনেছি যে কোনো দুষ্টু লোক, উনি এখন দুষ্টু লোক বলেন, দুষ্টু লোক, তারা নাকি এই সমস্ত বাধা দিচ্ছে। তা আমি বলছি যে এখন এই 2 মাস আমার তো নির্বাচনী বিধি আছে, কিছু বলতে পারবো না। আমি ববিকে বলে দেবো যে ও আইন চলবে না। মুখ্যমন্ত্রী নিজে মদত দিচ্ছে। আমি চাইলে আপনি ভিডিওটা আপনাকে আমি এক্ষুনি দিতে পারি আপনার নাম্বারে, আপনি শো করবেন।
যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং মদত দেন, যেখানে মেয়র স্বয়ং মদত দেন। আমি তো দাবি করবো, যদি মেয়ে কথা বলে থাকেন, আমি কর্পোরেশনের কাউন্সিলর ছিলাম 2015 থেকে 18, 2015 থেকে 20 2015 থেকে 18 শোভন চট্টোপাধ্যায় মেয়র ছিলেন, এবং তারপরে ওদের আভ্যন্তরীণ গণ্ডগোলে মানে ববি হাকিম, পিয়ার হাকিম তিনি হলেন। তিনি হওয়ার পর যা যা কথাগুলো বলেছিলেন তার কোনোটা প্রযোজ্য হয়েছে? কোনো কাটমানি রাজ বন্ধ হয়েছে? কোনো কাটমানি রাজ তার কাউন্সিলররা মাঝে মাঝে দেখি তিনি এমনি বিলাপ বকেন যে আমি কি করব, কাউন্সিলর কি করব। মাঝে মাঝে দেখেন যে মুখ্যমন্ত্রী তিনি বলেন না এটা করা যাবে না, না ওটা করা যাবে না, চুপ করে যায়। কে যে ওদের নেতা, কে যে ওদের মন্ত্রী, কে যে ওদের কি বলা খুব মুশকিল। পিয়াজ সাহেবকে বলতে হয় মুখ লটকের জন্য, পিয়াজ সাহেবও জানেন। আমি বলি আপনাকে, পিয়াজ সাহেব অস্বীকার করতে পারেন, আপনারাও সকলে জানেন, সমস্ত মিডিয়া জানতো যে এবার লাস্টে পুরসভার নির্বাচন, এই নির্বাচন হওয়ার পর যখন নতুন করে মেয়র পরিষদ গঠন হবে, সেই মেয়র পরিষদ গঠনের প্রাককালে পিরাটাকে আপত্তি করেছিলেন এই ভদ্রমহিলাকে মেয়র পরিষদে যুক্ত করবার জন্য। এই ভদ্রমহিলা আগেও মেয়র পরিষদের সদস্য ছিলেন স্কুল বিভাগে, এবারে তাকে বারণ করেছিলেন যে মেয়র পরিষদের সদস্য করার জন্য, কিন্তু উপায় নেই। টাকা তুলবে, টাকার 75 ভাগের মধ্যে 25 ভাগ বলেছেন, 25 ভাগ 75 ভাগ ওখানে যাবে। বলতে খারাপ লাগছে, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যখন ওরা এই নির্লজ্জতার মতো করছে তখন বলতে বাধ্য হয়। আচ্ছা বলুন তো, আপনারা তদন্ত করুন যে ভদ্রমহিলার তার পারিবারিক আয়, তিনি যখন কাউন্সিলর হয়েছিলেন তার সময় তার কী পারিবারিক আয়, তিনি কী কাজ করেন, কী তার আয়। তার পুত্রের তিনি আর বিবাহ অনুষ্ঠান করলেন, ওই অঞ্চলেই করেছেন। মানুষের কাছে যেন সেই আম্বানিতে যে বিবাহ অনুষ্ঠানে একটা যেমন ঘটনা হয়ে আছে, কোথায় অর্থের সংস্থান হয়, কোথা থেকে অর্থ আসে, কেউ তদন্ত করেছে? সবাই এসেছিলেন সেই নিমন্ত্রণে, বিরাট সাহেব এসেছিলেন, সব নেতা মন্ত্রীরা এসেছিলেন। তারা মদত দিচ্ছেন, তার ভাগ তারা পান। ফলে যারা মদত দেন, যারা ভাগ পান, তারা তো এই বিপদকালে তারা বলবে যে এ দায় আমার নয়, এ দায় অন্যের। আপনি সে জানেন সেই রত্নাকর দস্যুর কথা। রত্নাকর দস্যুকে যখন ঋষি বলেছিল যে তুমি যে করছো এই সমস্ত পাপ, এই পাপের ভাগ কে নেবে, উনি বলেছিলেন যে পাপের ভাগ তার বউ বাচ্চা এরা নেবে। কিন্তু যখন নাকি তার সেই পাপের ভাগ কোথাও বলতে গেল নেবে কি না, বললো যে না, ওদের দায়, রত্নাকরের দায় আমাদের পোষণ করা। এইসব কাউন্সিলর, চুনোপুটি কাউন্সিলর, এই পঞ্চায়েতের প্রধান, এই অমুকের প্রধান, এদের দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লালন পালন করা, নাহলে থাকবে না। বলে বাপেদের গায়ে দোষ হবে। সমস্ত মূর্খ কথার কোনো উত্তর তো হয় না।